হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একটি ভিডিওতে। আসাম ইউনিভার্সিটির বিএড এন্ট্রান্স এক্সামের আর মাত্র 1 উইক বাকি আছে। আপনারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আরও রিভিশনের জন্য, আরও এমসিকিউগুলো দেওয়ার জন্য। তো আমি সময় পাচ্ছিলাম না, তাই আজকে রোববার পেয়ে আমি কয়েকটা এমসিকিউ বানালাম। এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সরাসরি এই ভিডিওটা না দেখে আমার আগের প্লেলিস্টে থাকা ভিডিওগুলো আগে দেখবেন, কারণ থিওরিগুলো আগে একটু ভালো করে রিভাইজ না করে আপনারা এমসিকিউগুলো সলভ করতে যাবেন না। এখানে আমি 40টা এমসিকিউ নিয়েছি এবং পার্টিকুলারলি টিচিং অ্যাপটিটিউড পোরশন থেকে নিয়েছি। তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এমসিকিউগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পেডাগজি ইজ এ সায়েন্স অফ বিহেভিয়ার, সায়েন্স অফ লার্নিং, সায়েন্স অফ টিচিং অ্যান্ড সায়েন্স অফ টেস্টিং। আমরা সবাই জানি সেটা হচ্ছে সায়েন্স অফ টিচিং। তারপর কোশ্চেন নাম্বার 2, দ্য মেইন এইম অফ টিচিং। যখন একটা প্রশ্ন দেওয়া থাকবে, আনসারগুলো পড়লেই অটোমেটিক আমাদের অপশনগুলো পড়লেই অটোমেটিক আমাদের শুদ্ধ অপশনটা চলে আসে। তো মেইন এইম অফ টিচিং কী হতে পারে? টু ডিসিমিনেট ইনফরমেশন টু দ্য লার্নার। শুধুমাত্র ইনফরমেশন দেওয়া টিচিং না, শুধুমাত্র ইনফরমেশন দেওয়া টিচিং না। টু হেল্প এট দ্য চাইল্ড ইন পাসিং দ্য এক্সামিনেশন, অবভিয়াসলি নট। তারপর টু হেল্প দ্য লার্নার্স ইন গেটিং এমপ্লয়মেন্ট ইজিলি, সেটা হতে পারে একটা, কিন্তু মেইন এইমটা হচ্ছে টু হেল্প দ্য চাইল্ড টু রেসপন্ড টু হিজ এনভায়রনমেন্ট ইন এফেক্টিভ ওয়ে। তার এনভায়রনমেন্ট সম্পর্কে সে আরও এফেক্টিভলি কীভাবে রেসপন্ড করতে পারে, এরকম তাকে তৈরি করে দেওয়া। কোশ্চেন নাম্বার 3, টিচিং ক্যান বি মেড এফেক্টিভ বাই রিলেটিং ইট টু। তো টিচিংকে আমরা এফেক্টিভ করতে পারি কার সঙ্গে রিলেট করে? লার্নিংয়ের সঙ্গে রিলেট করে। আমি যা টিচ করলাম সেটা কতটুকু স্টুডেন্ট লার্ন করলো সেটাই টিচিংকে এফেক্টিভ করে। কোশ্চেন নাম্বার 4, both teaching and learning aim at one and the same thing, that is. So teaching and learning দুইটার কথাই বলেছে, দুইটারই একটা কমন উদ্দেশ্য কি? দুইটারই কমন উদ্দেশ্য হচ্ছে ব্রিং চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ দি লার্নার। অ্যাকচুয়ালি আমরা আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমরা লার্নিংয়ের ডেফিনেশনে এই জিনিসটা আছে যে লার্নিং কী, বা সেখানে বলা হয়েছে যে চেঞ্জ ইন বিহেভিয়ার অফ দি লার্নার। তারপর কোশ্চেন নাম্বার 5, এ গুড টিচিং মাস্ট অলওয়েজ বি সো ডিজাইনড অ্যান্ড পারফর্মড অ্যাজ টু রেজাল্ট ইন। একটা গুড টিচিং কীভাবে ডিজাইন করতে হবে এবং পারফর্ম করতে হবে যাতে করে নিচের রেজাল্টসগুলো আসে, নিজের কোন রেজাল্টটা মেন উদ্দেশ্য আসে। তো মিনিমাম লার্নিং তো হবে না, সেলফ লার্নিং, সেলফ কন্ট্রোল, ম্যাক্সিমাম লার্নিং। তো টিচিংটা এমনভাবে হতে হবে যে লার্নিংটা ম্যাক্সিমাম হয়। কোশ্চেন নাম্বার 6, দ্য সোল অফ এফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিংয়ের সোল কী? সো যে অপশনগুলো দিয়েছি, অপশনগুলো পড়লেই ভালো করে বোঝা যায় যে টিচিং বা টিচারের কাজ সেটার সোলটা হচ্ছে স্যালারি, হেলথ বা সোশিয়াল স্ট্যাটাস, এগুলো কিন্তু না। অবভিয়াসলি গুড কমান্ড অফ দি সাবজেক্ট ম্যাটার, সেটাই হচ্ছে টিচিংয়ের সোল। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ মেথড ফর অ্যাসেসিং স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইন এ ক্লাসরুম। ক্লাসরুমের ভেতরে স্টুডেন্ট কতটুকু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারলো সেটা চেক করার বা সেটা অ্যাসেস করার বেস্ট মেথড কী হতে পারে? তো লেকচার দিয়ে তো আমি স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং চেক করতে পারবো না। ইউজিং ফরমেটিভ অ্যাসেসমেন্টস লাইক কুইজ অ্যান্ড ডিসকাশনস, এই যে লাইন যেটা বলেছে সেখানে একটা কথা আছে ফরমেটিভ। আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট কী সেটা যখন আলোচনা করেছি থিওরিগুলো, সেখানে অলরেডি বলা হয়েছে, তাও আমি আবার বলছি। সামেটিভ হচ্ছে একটা কোর্স বা ইউনিট শেষ করার পর যখন লাস্টে গিয়ে আমরা এক্সাম নিই তখন সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে অনগোয়িং প্রসেস। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে অনগোয়িং প্রসেস, ক্লাস টিচিংয়ের ফাঁকে ফাঁকে যে কোয়েশ্চেন আস্ক করে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা চেক করা হয়, সেটাই হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো এটা অবভিয়াসলি কারেক্ট অপশন হবে ইউজিং ফরমেটিভ অ্যাসেসমেন্ট লাইক কুইজেস অ্যান্ড ডিসকাশনস। Question number 8, what is the primary purpose of using a lesson plan in teaching? Lesson plan যে আমরা ইউজ করি টিচিংয়ে সেটার মেইন বা প্রাইমারি উদ্দেশ্যটা কি? টু কিপ ট্র্যাক অফ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, তো সেটা অবভিয়াসলি না। টু আউটলাইন দ্য অবজেক্টিভস, কন্টেন্ট অ্যান্ড মেথডস, অবভিয়াসলি এই তিনটা জিনিস দিয়েই একটা লেসন প্ল্যান বানানো থাকে। প্রথমে অবজেক্টিভসগুলো লেখা থাকে, তারপর কন্টেন্ট, এবং তারপর কি মেথড ফলো করা হচ্ছে সেই কন্টেন্টগুলো ডেলিভার করতে গিয়ে, সেই তিনটার সমন্বয়েই লেসন প্ল্যান তৈরি হয়।
তারপর কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো অলরেডি ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আমি দুইটা কোয়েশ্চেন আগে বলেছি। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মেইন গোল হচ্ছে এখানে যে অপশনগুলো যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে টু এভালুয়েট দ্য এফেক্টিভনেস অফ ইনস্ট্রাকশন অ্যান্ড স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তো দুইটা জিনিস হয়, একটা তো স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং, স্টুডেন্ট কতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারলো সেটা তো একটা আছেই, সঙ্গে যে ইনস্ট্রাকশন মেথডটা টিচার ফলো করছেন সেটা কতটুকু এফেক্টিভ হচ্ছে সেটাও কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে চেক করা যায়, এবং সেটাকে যদি কোনো ধরনের খামতি থাকে সেটা ইমপ্রুভ করা যায়। তবে কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ লার্নিং। যখনই অ্যাক্টিভ লার্নিং কথাটা আসবে সেটা হচ্ছে সেখানে স্টুডেন্টস দ্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তো এখানে যে অপশনগুলো দিয়েছে, রিডিং এ টেক্সট বুক চ্যাপ্টার সাইলেন্টলি, নো। ওয়াচিং এ ভিডিও লেকচার, এটাও না। এনগেজিং ইন গ্রুপ ডিসকাশনস অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিস, তো সেটাই হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। Question number 11, which approach is most effective for managing a diverse classroom with varying skill levels। তো ডাইভার্স ক্লাসরুম এই কথাটা ইয়েতে আছে, আমাদের সিলেবাসেও আছে যে ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের ভিতরে স্টুডেন্টরা যখন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তখন ক্লাসরুমের ভিতরে আমি কি টেকনিক ফলো করলে আমার টিচিংটা মোস্ট এফেক্টিভ হবে। তো সেখানে অবভিয়াসলি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন করতে লাগবে, আমাকে এমন ইনস্ট্রাকশন মেথড ফলো করতে লাগবে যে সবার ইন্ডিভিজুয়াল নিডসগুলো আমি ক্যাটার করতে পারি। তো এখানে যে অপশনগুলো দিয়েছে, ইউনিফর্ম ইনস্ট্রাকশন তো হবে না, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন টেইলার্ড টু ইন্ডিভিজুয়াল নিডস, এটাই হবে কারেক্ট অপশন। পরের অপশনগুলো যদি দেখি, অ্যাসাইনিং দ্য সেম টাস্ক টু এভরিওয়ান, সেটাও তো হবে না। ফোকাসিং অনলি অন অ্যাডভান্স স্টুডেন্টস, তো কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। Question number 12, what is the main purpose of setting clear learning objectives for a lesson। একটা লেসনের একটা লার্নিং অবজেক্টিভ, যে আমরা লেসন প্ল্যানেও আমরা সেম জিনিসগুলো লিখি যে লার্নিং অবজেক্টিভগুলো কেন সেট করা হয়, সেটার মেন কারণ হচ্ছে যে স্টুডেন্টরা এই ইউনিটটা বা এই লেসনটা শেষ করার পর কতটুকু শিখলো সেটা জাজ করা। তো সেখানে এই অপশনগুলোর মধ্যে টু গাইড স্টুডেন্টস অন হোয়াট দে আর এক্সপেক্টেড টু লার্ন অ্যান্ড অ্যাচিভ। একটা নির্দিষ্ট লেসনের পর স্টুডেন্টসরা সেই লেসন সম্পর্কে কতটুকু অ্যাচিভ করলো, সেই লেসন সম্পর্কে তাদের জ্ঞানকে কতটুকু এনরিচ করলো, সেই জিনিসটাই লার্নিং অবজেক্টিভ সেট করার প্রধান কারণ। তারপর কোয়েশ্চন নাম্বার 13 হচ্ছে, হুইচ স্ট্র্যাটেজি ইজ বেস্ট ফর প্রমোটিং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস ইন দ্য স্টুডেন্টসদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করার জন্য, প্রমোট করার জন্য কী করতে লাগবে। মেমোরাইজিং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তো অবভিয়াসলি নট। এনকারেজিং ডিবেটস অ্যান্ড ডিসকাশন, প্রোভাইড ডিটেল স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, ফোকাসিং অন রোট লার্নিং। তো এই তিনটা অপশনের মধ্যে এনকারেজিং ডিবেটস অ্যান্ড ডিসকাশনটাই বেস্ট হবে, যাতে করে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করা যায়। কোয়েশ্চন নাম্বার 14 হচ্ছে, হোয়াট রোল ডাজ ফিডব্যাক প্লে ইন দ্য লার্নিং প্রসেস। ফিডব্যাক কী রোল প্লে করে লার্নিং প্রসেসের মধ্যে। তো ফিডব্যাক হচ্ছে স্টুডেন্টসদের একটা জিনিস টিচ করে, আবার স্টুডেন্টসদের থেকে সেটার বিষয়ে জানা, তারা কতটুকু নিতে পারলো সেটা অ্যাসেস করা। তো ফিডব্যাক করলে কী লাভ হয়। ইট ইজ অনলি ইউজফুল ফর গ্রেডিং পারপাসেস, গ্রেডিংয়ের জন্য অবভিয়াসলি নয়। ইট হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রেংথস অ্যান্ড এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে কারেক্ট অপশন। স্টুডেন্টসদের আন্ডারস্ট্যান্ডিং কতটুকু হলো আর কোন এরিয়াতে ইমপ্রুভ করতে লাগবে। দেন কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ অফ দি ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস এ স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এনভায়রনমেন্ট। একটা লার্নিং এনভায়রনমেন্ট স্টুডেন্ট সেন্টার্ড কখন হয়। দ্য টিচার কন্ট্রোলস অল অ্যাসপেক্টস, যখন টিচার সবগুলো নিচে কন্ট্রোল করেন, সেটা তো অবভিয়াসলি নট। স্টুডেন্টস আর প্যাসিভ রেসিপিয়েন্টস, তো প্যাসিভ হলে হবে না, অ্যাক্টিভ হতে লাগবে। অপশন সি হবে কারেক্ট অপশন। স্টুডেন্টস টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন দেয়ার লার্নিং উইথ দ্য টিচার ফ্যাসিলিটেটিং, তো টিচারের রোল থাকবে সেখানে শুধু ফ্যাসিলিটেট করা, পথ দেখিয়ে দেওয়া। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু হ্যান্ডেল ডিসরাপটিভ বিহেভিয়ার ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের ভিতরে কোনো বাচ্চা যদি কোনো ডিসরাপটিভ বিহেভিয়ার করে বা কোনো ডিস্ট্রাকশন করে, তাহলে সেটাকে হ্যান্ডেল করার বেস্ট ওয়েটা কী হবে। ইগনোরিং দ্য বিহেভিয়ার কমপ্লিটলি, সেটা তো হবে না। প্রোভাইডিং ক্লিয়ার এক্সপেকটেশনস অ্যান্ড কনসিস্টেন্ট কনসিকুয়েন্সেস, তো সেটা আমি বলে দিতে পারি যে এটা করলে কী অসুবিধা হতে পারে বা এটা করলে কী ক্ষতি হতে পারে, সময়ের অপচয় হতে পারে, এগুলো আমি বলে দিতে পারি। আমি ফোকাসিং অন পানিশিং দ্য ডিসরাপটিভ স্টুডেন্ট, পানিশমেন্ট দিয়ে সব সমাধান হয় না। শাউটিং অ্যাট দি স্টুডেন্ট টু গেইন কন্ট্রোল, তো অবভিয়াসলি এগুলো নয়, অপশন বিটাই হবে কারেক্ট অপশন।
দেন কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ভিজুয়াল এইডস ইন টিচিং? টিচিংয়ের মধ্যে আমরা যখন ভিজুয়াল এইডসগুলো ব্যবহার করি, কোনো একটা টিচিং এইডস কী বা অডিও ভিজুয়াল এইডস কী সেটাও আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। তো ভিজুয়াল এইডসের কাজটা কী, যেখানে যে অপশনগুলো দিয়েছে, টু মেক দ্য ক্লাসরুম মোর ভিজুয়ালি অ্যাপিলিং, তো ক্লাসরুমকে অ্যাপিলিং করা, অ্যাট্রাকটিভ করাটা সেটা উদ্দেশ্য নয়। টু সাপোর্ট দ্য এনহ্যান্স ভার্বাল ইনস্ট্রাকশন, এটাই হবে কারেক্ট অপশন। আমি ভার্বালি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, মুখ দিয়ে যে কথাগুলো বলছি সেটাকে সাপোর্ট করা, সেটাকে আরও এনহ্যান্স করা, সেটাকে আরও স্পষ্টভাবে বুঝিয়ে তোলা, সেটাই হচ্ছে আমার ভিজুয়াল এইডস ব্যবহার করার মেইন উদ্দেশ্য। অপশন বি হবে এখানে কারেক্ট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট ইজ ইউজড টু মেজার হাউ ওয়েল স্টুডেন্টস হ্যাভ লার্ন দ্য ম্যাটেরিয়াল এট দি এন্ড অফ এন ইউনিট অর কোর্স? সো একটা ইউনিট কোর্স আগেই আমি বলেছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে সামেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা ইউনিট বা কোর্স শেষ হওয়ার পর, অ্যাট দি এন্ড অফ এ ইউনিট অর কোর্স আমি এই টেকনিকটা, এই অ্যাসেসমেন্ট টেকনিকটা ইউজ করি, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, হাউ ক্যান এ টিচার বেস্ট সাপোর্ট স্টুডেন্টস হু আর স্ট্রাগলিং অ্যাকাডেমিক্যালি? যে স্টুডেন্টগুলো অ্যাকাডেমিক্যালি স্ট্রাগল করছে, মানে যে ক্লাসে সে অধ্যয়ন করছে সেই ক্লাস অনুযায়ী তার কম্পিটেন্সি লেভেল না, তো সেক্ষেত্রে আমি সেই স্টুডেন্টসকে কীভাবে সাহায্য করতে পারি? প্রোভাইডিং এডিশনাল প্র্যাকটিস অ্যান্ড টার্গেটেড সাপোর্ট, অ্যাভয়েডিং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, অ্যাভয়েড মেকিং দেম ফিল সিঙ্গলড আউট, তো এটা তো হবেই না, অপশন বি। মুভিং অন টু দ্য নেক্সট টপিক উইথাউট রিভিজিটিং দ্য ডিফিকাল্ট মেটেরিয়াল, তো এটাও কারেক্ট অপশন না। গিভিং লোয়ার গ্রেডস টু মোটিভেট ইমপ্রুভমেন্ট, তো লোয়ার গ্রেডস দিয়েও মোটিভেট করা যাবে না, আমি এই জিনিসটা করবো। তাকে প্রোভাইডিং এডিশনাল প্র্যাকটিস অ্যান্ড টার্গেটেড সাপোর্ট, তাকে টার্গেট করে আমি তার যে উইকনেস যেগুলো আছে সেগুলোকে টার্গেট করে আমি তাকে এডিশনাল প্র্যাকটিস করার জন্য জিনিস দেবো। কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দি ফলোয়িং স্ট্র্যাটেজিজ হেল্পস ইন ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট? তো ক্লাসরুম এনভায়রনমেন্টকে ইনক্লুসিভ করার জন্য, অর্থাৎ ক্লাসরুম এনভায়রনমেন্টের মধ্যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে একসঙ্গে তাদের নিডসগুলো ক্যাটার করার জন্য আমি কী করতে পারি? ইউজিং অনলি ওয়ান মেথড অফ ইনস্ট্রাকশন, তো সেটা অবভিয়াসলি নট। তারপর ইগনোরিং দ্য স্টুডেন্টস ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস, সেটাকে ইগনোর করলে তো হবেই না। ইমপ্লিমেন্টিং কালচারালি রেসপন্সিভ টিচিং অ্যান্ড প্র্যাকটিসেস, এই জিনিসটা আমি করব। আমার টিচিং প্র্যাকটিসগুলো কালচারালি রেসপন্সিভ হতে লাগবে, ডাইভার্স কালচারকে যাতে সে ক্যাটার করতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইনকর্পোরেটিং টেকনোলজি ইনটু ক্লাসরুম? ক্লাসরুমের ভিতরে যখন আমি টেকনোলজিগুলো ইউজ করি, টেকনোলজিক্যাল ইকুইপমেন্টসগুলো ইউজ করি, সেটা উদ্দেশ্য কী থাকে বা সেটা থেকে কী বেনিফিট পাওয়া যায়? সেটা হচ্ছে ইট রিপ্লেসেস দ্য নিড ফর ট্র্যাডিশনাল টিচিং মেথডস, তো সেটা কারেক্ট অপশন হবে না। ট্র্যাডিশনাল টিচিং মেথডকে রিপ্লেস কোনোদিনও করতে পারবে না। সেটা হবে যে ইট অফার স্টুডেন্টস ভেরিয়াস ওয়েজ টু এনগেজ উইথ দ্য কন্টেন্ট অ্যান্ড লার্ন, আরও আলাদা আলাদা তাদেরকে ওয়ে দেবে স্টুডেন্টসদেরকে সেই টেকনোলজিগুলো ইউজ করার মাধ্যমে। সেই অপশন বিটাই হবে এখানে কারেক্ট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ অফ দি ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ফরমেটিভ অ্যাসেসমেন্ট? আবারও ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে একটা প্রশ্ন এসেছে, তো সেটা আমরা দেখি কোনটা হবে। বেস্ট ডেসক্রাইব করবে নিজের কোন স্টেটমেন্টটা? অ্যাসেসমেন্ট ইউজ টু র্যাঙ্ক স্টুডেন্টস এগেনস্ট ইচ আদার, অ্যাসেসমেন্ট কন্ডাক্টেড টু ইভ্যালুয়েট স্টুডেন্টস পারফরমেন্স এট দি এন্ড অফ এ টার্ম, তো এটা হচ্ছে না, এন্ড অফ এ টার্ম হলে সামেটিভ অ্যাসেসমেন্ট হয়ে যায়। অনগোয়িং অ্যাসেসমেন্ট ইউজ টু মনিটর স্টুডেন্টস লার্নিং অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক, এটা হচ্ছে বেস্ট ডেসক্রিপশন অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ দ্য রোল অফ স্ক্যাফোল্ডিং? এই যে ওয়ার্ড স্ক্যাফোল্ডিং যেটা, সেটা আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে আমরা পড়ি বা সাইকোলজিতে আমরা পড়ি। সেটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে স্টুডেন্টসদেরকে জাস্ট একটা পথ দেখিয়ে দেওয়া, বা এটা বেস্ট ডেসক্রাইব করা যায় কেউ যখন নতুন সাইকেল চালানো শিখে, তো যে সাইকেল চালানো শিখছে তাকে যে সাহায্য করেন পেছন থেকে, তিনি শুধু ধরে রাখেন পেছনটা, সাইকেলের পেছনটা ধরে রেখে হঠাৎ তিনি ছেড়ে দেন, এবং এভাবেই তার শেখাটা হয়ে যায়। তো এই ধরনের টেকনিকগুলোকে স্ক্যাফোল্ডিং বলে। তো স্ক্যাফোল্ডিংয়ের রোলটা কী থাকে? টু প্রোভাইড স্টুডেন্ট উইথ অল আনসার্স টু দেয়ার প্রবলেমস, তো অবভিয়াসলি নট, সবগুলো আনসার বলে দেওয়ার নাম স্ক্যাফোল্ডিং নয়। টু অফার সাপোর্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি রিমুভ ইট
অ্যাজ স্টুডেন্টস বিকাম মোর কম্পিটেন্ট, এটাই হচ্ছে কারেক্ট বেস্ট ডেসক্রিপশন। সাপোর্ট দেওয়া এবং আস্তে আস্তে সেই সাপোর্টটা সরানো, যখন সে শিখে যাবে সেই কারেক্ট পয়েন্টে সাপোর্টটা সরিয়ে নেওয়া, সেটাই হচ্ছে স্কেফোল্ডিং। Question number 24, which of the following strategies is most effective for ensuring that all students are engaged during a lesson? একটা লেসনে সব স্টুডেন্টসরা এনগেজড হবে, নিজের কোন টেকনিকটা আমি যদি গ্রহণ করি? লেকচারিং ফর এন্টায়ার ক্লাস পিরিয়ড, অবভিয়াসলি নট শুধুমাত্র লেকচার দিয়ে গেলে সবগুলো স্টুডেন্টস কোনো সময়ই এনগেজড হবে না। ইউজিং এ মিক্স অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ মেথডস, এটাই হবে কারেক্ট অপশন। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং ইন্টারঅ্যাক্টিভ মেথডগুলো মিক্স করে আমি সেই ক্লাসরুমটা চালাতে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 25, হাউ ক্যান আ টিচার বেস্ট অ্যাসেস এ স্টুডেন্টস প্রবলেম সলভিং এবিলিটিস? স্টুডেন্টসের প্রবলেম সলভিং এবিলিটি কতটুকু ডেভেলপ হয়েছে সেটা জানার জন্য টিচার কী করতে পারেন? তো এখানে কারেক্ট অপশন হবে এটা, বাই প্রোভাইডিং ওপেন এন্ডেড প্রবলেমস অ্যান্ড অবজার্ভিং দ্য স্টুডেন্টস অ্যাপ্রোচ। এমন ওপেন এন্ডেড প্রবলেমস হচ্ছে এমন প্রবলেমগুলো যেগুলো বিভিন্ন অ্যাপ্রোচে সেগুলোকে সলভ করা যায়, সেগুলোকে সলভ করার মোর দেন ওয়ান টেকনিক থাকে। তো এই ধরনের প্রবলেম দেওয়া এবং অবজার্ভ করা যে স্টুডেন্ট কোন অ্যাপ্রোচে সেগুলোকে সলভ করছে। কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট? একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট এফেক্টিভ কোন সময় হয়, বা আমরা কী দেখে বুঝতে পারি একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট এফেক্টিভ হচ্ছে? স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু রুলস অ্যান্ড রুটিনস, ফ্লেক্সিবিলিটি, রেসপেক্ট অ্যান্ড সাপোর্টিভ অ্যাটমসফিয়ার, মিনিমাল ইনস্ট্রাকশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার, সেটা তো হচ্ছেই না। এ ফোকাস অন ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট ওভার গ্রুপ সাকসেস, সেটাও না। তো অবভিয়াসলি এখানে বেস্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, রেসপেক্ট অ্যান্ড সাপোর্টিভ অ্যাটমসফিয়ার যখন থাকবে ক্লাসরুমের ভিতরে, তখন আমরা বুঝবো যে ক্লাসরুমটা এফেক্টিভ হয়েছে। Question number 27, which teaching method is likely to enhance students' retention of information? একজন স্টুডেন্ট একটা ইনফরমেশনগুলো তার ব্রেনে রিটেইন করতে পারবে কখন? রিপিটিভ রোড মেমোরাইজেশনটা কোনো দিনও একটা সাকসেসফুল টেকনিক হয়নি, বা সাকসেসফুল টেকনিক হিসাবে দেখা হয় না একে। তো ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন অ্যান্ড রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সনলি ইউজিং লেকচার্স, সেটা তো না। প্রোভাইডিং স্টুডেন্টস উইথ প্রিপেয়ার্ড আনসার্স, অ্যাকচুয়ালি এনহান্স রিটেনশন অফ ইনফরমেশন এনহান্স করার বেস্ট টেকনিক এখানে যে অপশনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন অ্যান্ড রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এটা যখন আমরা করব তখন স্টুডেন্টসরা ইনফরমেশনগুলো ভালোভাবে রিটেন করতে পারবে। What is the role of self-assessment in the learning process? Learning process self-assessment করলে কি হয়? To replace teachers' feedback, to help students evaluate their own learning and identify areas for improvement. তো আমরা ডিরেক্ট অপশনটা পেয়ে গেছি, কারেক্ট অপশন। স্টুডেন্টসরা তাদের নিজের লার্নিংকে যাতে আইডেন্টিফাই করে এবং ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে। Question number 29, what is the advantage of using peer assessment in classroom? Peer assessment হচ্ছে যে ক্লাসরুমের ভেতরে অন্য স্টুডেন্টস যারা আছে, একজন স্টুডেন্ট যখন তার পিয়ার্সের সাথে অর্থাৎ ক্লাসমেটসদের সাথে একজন আরেকজনকে অ্যাসেসমেন্ট করবে, সেটাই হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। তো এটা অ্যাডভান্টেজ কী হতে পারে? ইট রিপ্লেসেস দ্য নিড ফর টিচার ইভ্যালুয়েশন, অবভিয়াসলি নট টিচার ইভ্যালুয়েশনকে এটা রিপ্লেস করতে পারবে না। ইট প্রোভাইড স্টুডেন্টস উইথ ডিফারেন্ট পার্সপেক্টিভস অ্যান্ড ফোস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাই হবে বেস্ট অপশন এখানে, যে ডিফারেন্ট পার্সপেক্টিভ দেবে। একজন স্টুডেন্টের সঙ্গে যে স্টুডেন্ট আছে সে কীভাবে জিনিসগুলো দেখছে, তার দৃষ্টিভঙ্গি কীরকম, সেই জিনিসগুলো দুইজনের যখন অ্যাসেসমেন্ট হবে তখন সেগুলো বেরিয়ে আসবে এবং এখান থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ ফরমেটিভ ফিডব্যাক? তো ফরমেটিভ ফিডব্যাকের বেনিফিট আগেও এরকম একটা কোয়েশ্চেন আমরা করেছি, সেটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে obviously it helps them understand their progress and how to improve before final assessment. তো ফাইনাল অ্যাসেসমেন্টের আগে তার ইমপ্রুভমেন্ট কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা উচিত সেগুলো খুঁজে বের করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ টিচিং মেথড এমফাসাইজেস স্টুডেন্টস কোলাবোরেশন ইন গ্রুপ ওয়ার্ক?
টিচিং মেথডের উপর যে কোয়েশনগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স দেখেই আমরা বুঝতে পারি, যেমন এখানে কোলাবোরেশন এবং গ্রুপ ওয়ার্কের কথা বলেছে, তো অবভিয়াসলি সেটা হবে কোঅপারেটিভ লার্নিং। তারপর কোয়েশন নাম্বার 32, ইন হুইচ মেথড ডু স্টুডেন্টস এক্সপ্লোর কনসেপ্টস থ্রু কোয়েশনস, ইনভেস্টিগেশনস অ্যান্ড এক্সপেরিমেন্টস? এই কাজগুলো স্টুডেন্ট কোন মেথডে করে? যখন তারা প্রবলেম সলভিং মেথডে লার্ন করে তখন। কোয়েশন নাম্বার 33, হুইচ টিচিং অ্যাপ্রোচ ফোকাসেস অন টিচার প্রোভাইডিং ডিটেইল এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পলস? কোন মেথডে, কোন টিচিং মেথডে টিচার সম্পূর্ণ ডিটেইল এক্সপ্লেনেশন করেন এবং এক্সাম্পলস প্রোভাইড করেন? তো সেটা হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন, সেখানে স্টুডেন্টসদের ইনভলভমেন্ট খুব একটা থাকে না। Question number 34, which teaching strategy involves students teaching each other to reinforce their understanding? কোন মেথডে স্টুডেন্টসরা একজন আরেকজনকে টিচ করে বা ডিসকাশন মেথড করে? সেটা হচ্ছে পিয়ার টিচিং বা পিয়ার টিউটরিং। তারপর কোয়েশ্চন নাম্বার 35, which method involves স্টুডেন্টস ওয়ার্কিং অন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস? তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম নিয়ে কাজ করবে এবং প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করবে, তো সেটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, নাম থেকেই সেগুলো বোঝা যায়। কোয়েশ্চন নাম্বার 36, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন? এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে যখন একটা ক্লাসরুমের ভেতরে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টসরা থাকবে তখন সেই স্টুডেন্টসদের ইন্ডিভিজুয়ালি তাদের ডিমান্ডসগুলো ফুলফিল করা, তো সেটা হচ্ছে টেইলারিং teaching methods to meet individual students' needs. Question number 37, which teaching method integrates various types of media and technology to enhance learning? কোন টিচিং মেথডে ভেরিয়াস টাইপস অফ মিডিয়া অ্যান্ড টেকনোলজিগুলো ইনক্লুড করা হয়? তো সেটা নতুন একটা মেথড ডেভেলপ হয়েছে, সেটাকে বলে ব্লেন্ডেড টিচিং, যেখানে বিভিন্ন টিচিং মেথডের ভালো ভালো জিনিসগুলো ইনক্লুড করে টিচিং, যে কোনো একটা টিচিং মেথড ফিক্সড করা হয়। তারপর কোয়েশ্চন নাম্বার 38, ইন হুইচ টিচিং স্ট্র্যাটেজি ডু স্টুডেন্টস ইউজ দেয়ার প্রায়র নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস? তো এটা লার্নিংয়ের একটা অ্যাপ্রোচ, যেটাকে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বলে, অর্থাৎ এই টিচিংয়ে এটাই ধরে নেওয়া হয় যে লার্নাররা আগে থেকেই বিভিন্ন জিনিসগুলো জানে, তো নতুন কিছু শিখে সে আগের প্রায়র নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই শিখে, সেটাকে কনস্ট্রাকটিভিস্ট টিচিং বা কনস্ট্রাকটিভিস্ট লার্নিংও বলে। তারপর কোয়েশ্চন নাম্বার 39, হোয়াট ইজ দ্য কি ফিচার অফ মন্টেসরি মেথড? মন্টেসরি মেথডটা প্রি প্রাইমারি লেভেলে বা আমরা বলতে পারি প্লে গ্রুপ বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তো সেখানে বিভিন্ন গেম করে বা বিভিন্ন টয়েজের মাধ্যমে শেখানো হয়, তো সেটা হচ্ছে স্টুডেন্টস চয়েস অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং অ্যাক্টিভিটিস। দেন আজকের লাস্ট কোয়েশ্চন নাম্বার 40, হুইচ মেথড ইনভলভ স্টুডেন্টস এনগেজিং উইথ অ্যান্ড সলভিং প্রবলেমস উইদিন রিয়েল অর সিমুলেটেড এনভায়রনমেন্ট টু ডেভেলপ প্র্যাকটিক্যাল স্কিলস? তো সেটা নাম থেকে বোঝা যাচ্ছে সাইমুলেশনস অ্যান্ড রোল প্লেয়িং, মানে স্টুডেন্টসরা বিভিন্ন ধরনের রোল প্লে করে, বিভিন্ন পোশাকে সেজে সেই বিভিন্ন কাস্টিং করে সেই রোল প্লে করে। তো আজকে আমরা এই 40টা কোয়েশন সলভ করলাম।